আর আজকের অতিথি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে অনেক প্রশ্ন শুরু করি যে এই সম্প্রতি আমরা যা দেখলাম, যেটা নিয়ে খুব আলোচনা, খুব তোলপাড় হলো, একটা আমরা দেখলাম যে দফায় দফায় বৈঠক, একদম উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক, সব রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, প্রধান উপদেষ্টার সাথে প্রধান বিচারপতি বৈঠক, এবং বৈঠকের সমাহার। কেন হঠাৎ করে এত বৈঠকের সমাহার হলো এবং এখান থেকে আসলে কি হলো? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আগস্টে প্রফেসর ইউনূসকে যেই উদ্যম নিয়ে পুরো জাতি ডেকে এনে একটা দায়িত্ব দিয়েছে, উনি বোধ করছেন যে 10 মাস পরে এসে যারা ওনাকে ডেকে নিয়ে এসে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে সে উদ্যমে ভাটা পড়েছে। এবং উনি যে একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা বাস্তবতায় যে একটা ন্যূনতম রাষ্ট্রীয় কাঠামো সংস্কার হওয়া দরকার, বিচার প্রক্রিয়াটা একটু আগানো দরকার, এবং তারপরে ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনের দিকে যাওয়া আর কি। এবং নির্বাচনের ব্যাপারে উনি কনসিস্টেন্টলি একই সময়ের কথা বারবার বলেছেন, কিন্তু তারপর ওনাকে যেন কেন আমরা ট্রাস্ট করতে পারছি না আর কি। যে না, তারিখ বলেন, কি দিয়ে খাওয়াবেন, কোন মাছ কি যমুনার না করতোয়ার, তো মাছ কখন ধরছে, সকালে ধরছে না বিকালে ধরছে, তো কোন জাইল্লা ধরছে, অমুক জাইল্লার ইয়েতে কাপড় কি, লুঙ্গি কি টাই করা ছিল না টাকনো পর্যন্ত ছিল। মানে এই রকম করে তাকে আসলে খুব পেরেশানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং তার সাথে আপনার ইন্ডিয়ান ডিসইনফরমেশন ক্যাম্পেইন, মিস ইনফরমেশন ক্যাম্পেইন রয়ে গেছে। তো সবকিছু মিলে ওনার বয়স, ওনার বাস্তবতা এবং ওনার যে সেন্স অফ ডিগনিটি, এইটা আমরা যারা লম্বা সময় পশ্চিমে থেকেছি, আপনি এখন আছেন, আমরা এই মর্যাদা বোধটা জানি আর কি, যে প্রয়োজনে আমার দরকার কি। মানে ওনার সিভিতে তো আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এটা লিখিত আসলে কোনো চাকরির আবেদন করতে হবে না। উনি তো ওইটার উপরে চলে গেছেন, ঊর্ধ্বে চলে গেছেন। তো সেই বাস্তবতায় উনি যে স্বপ্নটা নিয়ে আসছিলেন যে একটা হিস্টোরিক অপরচুনিটি, এই বাস্তবতা তো কারোরই থাকে না। ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কারোরই তো আসলে সিভিতে লিখে কাউকে দেখানোর দরকার নাই যে সাবেক প্রধানমন্ত্রী। আমি দেখছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বলছেন যে ডক্টর ইউনূস দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ করবেন না। অনেকেই এটাকে নাটক বলেছেন, অনেকেই বলছেন মান অভিমান। তারেক রহমানও বলেছেন যে দেশবাসী মানে জনগণ করুণার পাত্র নয়, মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নাই এখানে। আপনি এটাকে কিভাবে দেখেন? দেখেন, এর আগেও তো ওনার 111 এর সময় কেয়ারটেকারের প্রধান হওয়ার সুযোগ এসেছিল, এটা আমরাও জানি। গোয়েন্দা সংস্থার তরফ থেকে ওনাকে রিপিটেডলি বলা হয়েছে এবং উনি নিজের ইন্টারভিউতে উনি বলেছেন দায়িত্ব নেন নাই। যারাও বোধ করছেন যে উনি পদত্যাগ করেন না, গ্রামীণের অনেকগুলো প্রতিষ্ঠান থেকে কিন্তু উনি সরে দাঁড়িয়েছেন। ওই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেলফ গভর্ন, তাদের যে নিজস্ব নীতিমালা আছে, বোর্ড অফ ডাইরেক্টরস আছে। উনি একটা সম্মানিত মানুষ হিসাবে বিভিন্ন বোর্ডের প্রোগ্রামে যান অ্যাটেন্ড করেন, কিন্তু অপারেশনাল ম্যানেজমেন্টে কিন্তু উনি আসলে কোনো রোল প্লে করেন না। এটা আমি ইন্টারনালি জেনেছি আর কি, যে একটা প্রতিষ্ঠান উনি দাঁড় করেছেন, বহু সময় ধরে এটাকে কষ্ট করে লালন পালন করেছেন। সিভিতে লাগে কেন? যেমন ধরেন এখন যিনি জাতিসংঘের মহাসচিব, তিনি হচ্ছেন পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে দেখেন বাং কি মুন, এর আগে জাতিসংঘের মহাসচিব ছিলেন, তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই পদগুলো দিয়ে আপনি রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে পরবর্তীতে কিন্তু ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠান আছে সেখানে আপনি চাইলে বিভিন্ন জায়গাতে যেতে পারবেন। যেমন দেখবেন এখন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী হচ্ছে জাতিসংঘের অ্যাম্বাসেডর, ওয়াশিংটনে অ্যাম্বাসেডর। তো এইগুলো হয় কি, যে আপনার প্রফেসর ইউনূসের এই বাস্তবতাটা এখন আর নাই, যে উনি এটা থেকে 85 বছর বয়সে একটা মানুষ এই ধরনের খোয়াব নিয়ে ঘুমাইতে যান না। এই জন্য ওনাকে অবিশ্বাস করবার মতো কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। প্লাস হচ্ছে একটা মর্যাদারও প্রশ্ন, যে এই বয়সে উনি এমন একটা মানে মিথ্যা কথার দায় নিয়ে যাবেন কবরে, যে উনি কথা দিয়েছিলেন উনি জুনের মধ্যে নির্বাচন করবেন, কিন্তু উনি কথা রাখেন নাই। তাহলে আপনি কি মনে করছেন যে আসলে বিএনপির এই নির্বাচনের দাবি বা চাপের কারণে এইরকম একটা বাস্তবতা তৈরি হলো, এটা একটা অন্যতম কারণ? দেখেন, রাজনৈতিক দল আকারে মানে নির্বাচন দাবি করার মধ্যে কোনো সমস্যা দেখছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধু রাজনৈতিক দলই তো না, দলের বাইরেও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির সিনিয়র জায়গা থেকে যখন তাকে পারসিস্টেন্টলি অসহযোগিতা করা হচ্ছে, সরকারের বক্তব্যের সাথে যখন দ্বিমত করা হচ্ছে পাবলিক প্লেসে, তখন তো সার্টেনলি তিনি ফিল করছেন যে এটা আমার সম্মানের জন্য যায় না। প্লাস হচ্ছে যে আমার কি দরকার, তো আমার থাকাটার কি ঠেকা পড়ছে।
মানে আমার এই প্রোটোকল দিয়ে তো আমি কিছু অ্যাচিভ করতে চাই না, বরং ওনার অলরেডি গুরুত্বপূর্ণ প্রোটোকল আছে। তো সেখানে উনি এই ফ্রাস্ট্রেশনটা ভেন্টিলেট করেছেন যে আমি তো দায়িত্ব ছেড়ে দিই, যারা আছে তারা নতুন করে দায়িত্ব নেই। তো এই ইন্টেনশনটা আমার কাছে মনে হয়েছে ইটস এ কাইন্ড অফ তার ফ্রাস্ট্রেশন। আচ্ছা, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বলতে আপনি মানে কি কাকে বোঝাচ্ছেন? গুরুত্বপূর্ণ ধরেন এই যে দেখেন সিভিল ব্যুরোক্রেসিতে আপনার এখন আন্দোলন চলছে এবং খুবই ন্যায্য একটা আইন করেছে, কিন্তু যে সংশোধনী অধ্যাদেশটা করেছে সেটার মধ্য দিয়ে যেটা করছে যে আসলে সার্ভিসকে রেগুলেট করা, যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেখবেন একটা অ্যাটিটিউড আছে যে একবার তো চাকরিতে ঢুকেছে, আজরাইল না আসা পর্যন্ত কোনো রিটায়ারমেন্ট নাই, মানে মরার আগ পর্যন্ত তার আর চাকরি যাবে না, সে সাসপেন্ডেড হবে না, তার কোনো ক্ষতি হবে না। তো সেখানে যে চারটা প্রভিশন আমি সাসপেন্ড তো হয়, সাময়িক বরখাস্ত তো হয়, ওএসডি করে ডিসমিসালে যায় না, অলমোস্ট ওএসডি করে আপনাকে কালচার, কিন্তু যেতে তো বাধা নেই, প্রভিশন তো আছে, অনেকের তো যায় না, কিন্তু বাধা হলো খুব জটিলতা আছে। যেমন ধরেন আমি মাঝখানে একটা পুলিশের কর্মকর্তার অসদাচরণ নিয়ে একটু মানে জানতে চেষ্টা করেছি। দেখবেন যে পুলিশে যখন কোনো কিছু হয় তাকে একটা শব্দ বলে ক্লোজ করে নিয়ে আসছে, তাকে ক্লোজ করে দেখবেন রেঞ্জে অথবা হেডকোয়ার্টারে রাখে। তো তাকে কোনো মানে ইয়ে করে না কেন, কোনো শাস্তি দিচ্ছে না কেন, বলে শাস্তি দিতে হইলেও প্রোটোকল আছে, পিএসসি তে যাইতে হবে, ইনভেস্টিগেশন হবে, এইটা হবে সেইটা হবে, মানে আপনাকে এত বড় একটা তালিকা কলা ঝুলাই দিবে। তখন আপনি মনে করবেন যে আল্লাহ, এই কাজ করতে তো আমার 2 বছর এটার পিছনে খাটতে হবে, তো ঠিক আছে ক্লোজ করে রেখে দেই, ওএসডি করে রেখে দেই। তো এইটা হচ্ছে সরকারি নীতিমালার বাস্তবতা। এবং তারপরে যে ইউনিয়ন করার নামে কর্মকর্তা কর্মচারীরা প্রচুর সময় নষ্ট করেন, অফিস ঠিক মতো করেন না, উস্কানি দেন, দলীয় মিছিল মিটিং সচিবালয়ের মধ্যে এগুলো করেন। প্রত্যেকটা সরকারি অফিসে দেখবেন যে আপনার ব্যানার ট্যানার এমন ভাবে ফেস্টুলেশন ঝুলায় রাখছে, মনে হয় যে তখনকার সময়ের সবচেয়ে বড় দল সরকারি দলের ওখানে অফিসে পরিণত হয়েছে। হাসপাতালে যাবেন, কোর্টে যাবেন, দেখবেন সকল দলের ব্যানার ফেস্টুনে ভরা, অথচ দপ্তর কিন্তু সরকারি দপ্তর। তো সেগুলোর পরিবর্তন করবার জন্য, কর্মকর্তা কর্মচারীদেরকে ডিসিপ্লিন করবার জন্য এই 4টা প্রভিশন যোগ করা হয়েছে। এবং এইটা করতে পারলে যেটা হবে যে সিস্টেমের ভিতরে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে। যিনি সেবা গ্রহীতা তিনি কমপ্লেন করতে পারবেন যে এই অফিসে আমি অমুকের কাছে গিয়েছি এবং আমাকে সেবা দেওয়া হয়নি, অথচ দেখেন সেখানে একটা ইনডিসিপ্লিন সিচুয়েশন তৈরি করতেছে। টোটাল আপনার রাস্তাঘাটে আন্দোলনের নামে যে ক্যাওস তৈরি হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়রকে কেন্দ্র করে যে কোর্টের মামলার রায় ঢাকা শহর ব্লক করে দেওয়া, এবং এটা করবার মধ্য দিয়ে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে শহরের ভিতরে, পুরো শহর শাটডাউন হয়ে গেছে। এরপরে হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য, অফিসারদেরকে যে অ্যাড্রেস করে উনি বক্তব্য দিয়েছেন। এখানে আসে সেনাপ্রধানের বক্তব্যের কথাটা বলার আগে একটু আপনি বলছিলেন যে একটা বিশাল প্রক্রিয়ার মধ্যে ক্লোজ করে রাখা হয়, ওই অনেক ঝামেলাপূর্ণ প্রক্রিয়া, একটা প্রক্রিয়ার মধ্যে তো যেতেই হবে, তাছাড়া তো আবার আরবিট্রারি স্বৈরাচারী একটা সিদ্ধান্ত চলে আসবে, মানে বলা মাত্র হয়ে যাচ্ছে, যেটি সরকারি চাকরিজীবীরা বলছেন। সেটি কি একটা ব্যাপার আছে না? কিন্তু আমি আসলে প্রশ্নটা অন্য জায়গায় করতে চাই। আমি করতে চাই যে আস্থার জায়গায় না গিয়ে এরকম সিদ্ধান্ত নিয়ে সরকার কেন আসলে মানে কেন এই সিদ্ধান্তগুলো নিচ্ছে? সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই সিদ্ধান্তে আন্দোলনের মুখে পড়ছে, এনবিআর বিরক্তি করছে, সেখানে আন্দোলনের মুখে পড়ছে। মানে সরকার কি বুঝতে পারছে না যে আসলে ফিল্ডটা রেডি না? একটা বিষয় হচ্ছে যে সরকারের ম্যান্ডেটের একটা বড় জায়গাতে হচ্ছে সংস্কার, এবং প্রত্যেক দিন কাজ করতে গিয়ে তারা যে হোঁচট খাচ্ছে যে এই কাজগুলো এই কারণে হচ্ছে না, সেই জায়গাগুলোতে সংস্কার করবার উদ্যোগটা তারা গুড ফেইথে নিয়েছে। এছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। যেমন ধরেন এনবিআর, আপনি তর্ক করতে পারেন যে এনবিআর ভেঙে 2টা পজিশন করার মধ্য দিয়ে কি আসলে আমাদের কর বাড়বে কিনা, আমাদের এখানে করের কেন্দ্রিক যে দুর্নীতি আছে সেটা কমবে কিনা, কিন্তু এটা তো একটা সংস্কার, রাষ্ট্র তো এরকম সংস্কারের উদ্যোগ তাকে নিতে হবে। প্রশ্ন হচ্ছে যারা এই দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা একাট্টা হয়েছেন, এবং এখানে রাজনৈতিক দলের মদতও আছে, বিভিন্ন রাজনৈতিক দল এগুলোকে আবার সমর্থন করছেন। করে যেটা হয়েছে যে আপনার একটা সংস্কার পরিপন্থী অবস্থান নিয়েছেন। তর্কটা তো হওয়া দরকার যেটা আপনি বলছেন যে এইটার আইনের এটা সুফল কি কুফল কি, এটা বাস্তবায়নযোগ্য কিনা বাস্তবায়নের অযোগ্য কিনা, এটা সময় নেওয়া উচিত ছিল কিনা, 3 মাসের ট্রানজিশন দেওয়া উচিত ছিল কিনা, এর বিকল্প কোনো ভালো পন্থা আছে কিনা, মানে এই তর্কটা না হয়ে কালেকটিভলি মানি না, এটা হইতে দেওয়া যাবে না, আগেরটাই ঠিক আছে।
মানে এটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরকে ঘিরে একটা সাম্রাজ্যবাদী শক্তি এইটা সেটা করবে টরবে, কিন্তু কি করবে? আপনার এই ডিপি ওয়ার্ল্ডকে দিলে রাষ্ট্রের কি কি অর্থনৈতিক ক্ষতি হবে, সেই টেকনিক্যাল সমালোচনাটা কিন্তু আপনি দেখবেন না, যেটা আমরা পশ্চিমে দেখেছি। আপনি যখন একটা পলিসিকে সমালোচনা করবেন, আপনি স্পেসিফিকলি এটাকে ব্রেকডাউন করতে হবে যে রাষ্ট্রের কি কি ক্ষতি আছে, এখানে নাগরিকদের কি কি ক্ষতি আছে, বিকল্পটা কি, কি করা উচিত কি করা উচিত না, টাইম ফ্রেমটা বাড়ানো উচিত কিনা, আমার টাকা আছে কিনা এটা করবার, সেই তর্কগুলো এখানে তো অনুপস্থিত। সেই তর্কগুলো করবার জন্য সরকার কি আগে সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে যে আমি এটা করতে চাই, এটি কি করা সঠিক হবে কিনা, এই বিষয়ে একটা তর্ক হোক, আলোচনা হোক, এই প্ল্যাটফর্মটা কি হয়েছে? এটার ঘাটতি আপনি বলতে পারেন যে এই বিষয়ে যে আমরা একটা সংশোধনী প্রস্তাবনা করছি, আমরা তর্কের জন্য দিচ্ছি, মতামতের জন্য দিচ্ছি, আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ এটার পরে হচ্ছে, এরপরে আমরা ফাইনাল ডিসিশন নিব। এই কাজটা হয় না, এটা সত্য। এবং এটা না হওয়ার কারণে যেটা হয়েছে, রিয়াকশনটা বেশি হয়েছে। এবং এটা তর্কটা হয়ে যেতে পারলে যেটা হতো যে আপনার সরকারের পক্ষেও মতামত তৈরি হইতো যে হ্যাঁ এটা ন্যায্যতা কতটুকু, আবার একটা ভালো আইন করলে বাস্তবায়ন কিভাবে করবে, আদৌ হবে কিনা, কে করবে, এগুলো ফিউচার পার্লামেন্ট রাটিফাই করবে কিনা, এই সংকট এখানে রয়ে গেছে। তো এই সবকিছু মিলে ওনার ভিতরে এই ফ্রাস্ট্রেশনটা কাজ করছে যে আমাকে যে কারণে এনে বসানো হয়েছে তার কোনো কাজই তো আমি করতে পারছি না। সো হোয়াটস দ্য পয়েন্ট এখানে থাকার? জি, সেই কাজ আমি আসলে এই প্রশ্ন করছিলাম যে কাজ করার জন্য ফিল রেডি কিনা, সেটি সরকার বুঝতে পারছে কিনা। এবং ম্যান্ডেটের যে কথাটি আপনি বলছিলেন, ম্যান্ডেটের বিষয়ে কদিন ধরে খুব আলোচিত হলো যে এভরিথিং বা সবকিছু করবার ম্যান্ডেট এই সরকারের আছে। প্রেস সচিবের সেই বক্তব্য, যদি সেই সুপ্রিম কোর্টের 106-এর আদলে যেই মানে সংবিধানের 106 আদলে যে মতামত বা রেফারেন্স, সেটি পত্রিকায় যে অংশটুকু দেখেছি তাতে দেখেছি সরকারের জরুরি নির্বাহী কার্য সম্পাদনের ম্যান্ডেট আছে, বা এই প্রয়োজনে এই সরকার এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব নিতে পারেন, সেভাবেই আসলে শপথ করানো বা পরবর্তীতে হয়েছে। এগুলো কি সব জরুরি নির্বাহী দায়িত্বের মধ্যে পড়ছে সরকারের? হ্যাঁ বটেই তো, কারণ আপনার কোনো কাজ তো করা যাচ্ছে না, আমলারা তো কোনো কাজ করতে দিচ্ছেন না, স্লো করে ফেলেছে। যেই গতিতে কাজগুলো করা দরকার প্রতিদিন সেটা বাধার সম্মুখীন হচ্ছে। ধরুন এই যে মানবিক করিডোর দিতে হবে বা চিটাগং পোর্ট দিতে হবে, এগুলো কি আসলে জরুরি নির্বাহী কাজ? আমরা যেমন আমি আরেকটু যা বুঝি একটু বলি আপনাকে, যেমন যখন তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা হতো, আমরা সেই নির্বাহী কাজ বলতে বুঝতাম রুটিন ওয়ার্ক, এই শব্দটা আমরা শুনতাম এবং বুঝতাম যে ডে টু ডে যে কাজগুলো আছে সেগুলো করবে। এখন আসলে জরুরি নির্বাহী কাজ কি সেই রুটিন ওয়ার্কের বাইরে কিছু? একটা বিষয় হলো মনে রাখতে হবে, এই সরকারটা কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত হওয়া সরকার। আপনি এটাকে টেকনিক্যালি 90 দিনের নির্বাচনকালী সরকারের সাথে তুলনা করা যাবে না। অতএব সেই জায়গাতে মাথায় রাখতে হবে যে ম্যান্ডেটের পরিধিটা অনেক বড়, কিন্তু সেই ম্যান্ডেটটা কনসেনসাস বেস হওয়া দরকার। মেজর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আপনার একটা একমত থাকার একটা জরুরি বিষয় আছে। প্রশ্ন হচ্ছে সরকার যেগুলো করতে চাচ্ছে সেগুলোকে আমরা যখন সমালোচনা করছি, সেই সমালোচনাটা যৌক্তিক কিনা। আপনি দেখবেন যে চিটাগং পোর্টের ব্যাপারে যেটা আপনি বললেন মাত্র, আপনি কোনো যৌক্তিক সমালোচনা, স্ট্যাটিস্টিক্স বেস, ডেটা বেস কোনো যৌক্তিক সমালোচনা করেছেন কিনা? আমি পড়ি নাই। আমি পার্সোনালি বোঝার চেষ্টা করেছি যে এটার দ্বিমতের জায়গাগুলো কোথায়। করিডোর অফিসিয়ালি দেওয়ার আলোচনা হয়েছে, করিডোর কি অলরেডি নাই? 17 সাল থেকে কি এখান থেকে যাওয়া আসা হচ্ছে না? পণ্য যাওয়া আসা হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর 48,000 কোটি টাকার ইয়াবা সেবন হয়। মানে আপনি 2টা পদ্মা সেতু করতে পারবেন এই টাকা দিয়ে। তো ইয়াবাগুলো কোত্থেকে আসতেছে? ওটা কি 2 সরকার চুক্তি করে প্যাসেজ করে দিয়েছে, ওখান থেকে আসতেছে? খাওয়া দাওয়া এই পাশ থেকে ওই পাশে কি জিনিসপত্র যাচ্ছে না? যাচ্ছে। তারা যেটা চাচ্ছে যে দুর্নীতি বন্ধ করবার জন্য আপনার এটাকে ওপেন ট্রান্সপারেন্ট করে দেওয়া দরকার, যে আপনার আমার দেশ থেকে ওষুধ নেওয়া দরকার, ট্রিটমেন্ট সামগ্রী নেওয়া দরকার, খাদ্য বস্ত্র নেওয়া দরকার, আপনি বৈধভাবে নেন, তাহলে বৈধভাবে সরকার ট্যাক্স পাবে এবং অবৈধ অস্ত্র লেনদেন বন্ধ হবে, মাদক কারবারি বন্ধ হবে। এই স্বচ্ছ প্রক্রিয়াটাতে তারা মানবিক করতে চাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি একটা মানবিক ক্যাম্প যদি ওই পারে করতে পারেন, তাহলে কয়দিন পর পরই রোহিঙ্গা যে ইনফ্লাক্স হয়, হাজার হাজার এই পাশে চলে আসে আমাদের দিকে, এইটা আপনি বন্ধ করতে পারবেন। তো সেই বাস্তবতা একটা নীতিগত আলোচনা হয়েছে, কিছুই দেওয়া হয়নি। তো দেওয়ার প্রশ্ন সিদ্ধান্ত না হইলে আপনার তর্কটা উঠবে কখন, আলোচনাটা কখন তুলবে? তখন না আপনি মতামত চাইবেন যে আমরা জাতিসংঘের সাথে এই চুক্তি করতে চাচ্ছি। হয় নাই তো। আপনার মনে থাকার কথা যে জাতিসংঘের একটা মানবাধিকার অফিস ঢাকাতে স্থাপন হবে কি হবে না, এই বিষয়ে কিন্তু পরবর্তীতে দেখবেন মতামত তর্ক বিতর্কের কারণে ওইটার সেট আপ করা যায় নাই। তো সরকার তো করে নাই। প্লাস হচ্ছে রুটিন কাজ বলতে আপনি কি কি করবেন কি কি করবেন না। ঢাকা বাংলাদেশে এখন ধরেন একটা সিডর হয়ে গেল,
তো সরকার কি করবে? সিডর কি রুটিন কাজের মধ্যে পড়ে কিনা? বজ্রপাতে 16 জন মারা পরে, তো সেটি তো আসলে ওইটা মানে বিশেষ পরিস্থিতি একটা, ওটা তো পরে, কিন্তু এটা তো আসলে মানে চট্টগ্রাম মানে পোর্ট এগুলো তো একটা স্ট্যাবলিশড বিষয়। 106টা আমি কোথায় কোথায় করব? হ্যাঁ। যে আমার চট্টগ্রাম পোর্টে 25 দিন পর্যন্ত মাল খালাস করা যাচ্ছে না, ব্যবসায়ীরা ফেরত চলে যাচ্ছে, বিনিয়োগ আসতেছে না। সো এটাকে আমি 106 রেফারেন্সের জন্য আবার কোর্টে যাব যে এটা রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে কিনা, এটা ইমার্জেন্সি ওয়ার্কের মধ্যে পড়ে কিনা? এই প্রশ্নগুলো করা মানে হচ্ছে আপনি আসলে সংস্কারের বিপক্ষে কথা বলছেন, আপনি আসলে সরকারকে সহযোগিতা করছেন না, সরকার সফল হোক সেটা চাচ্ছেন না। এই জন্য আমরা হইলাম সাবস্ট্যান্টিভ ডিবেটের পক্ষে। যে আমি পার্সোনালি বোধ করি যে এটার বিপক্ষের আর্গুমেন্টটা আমি শুনতে চাই, আমাকে তর্কে হারায়া দেখ না, তোমার সিদ্ধান্ত রং, তোমরা দালালি করতেছো, তোমরা আমেরিকার চর হইছো, তোমরা সাম্রাজ্যবাদের অমুক সমুক, এই দেখবেন গালির ধরনটা হচ্ছে এই ধরনের। কিন্তু আমি ওইটা জিজ্ঞাসা করছিলাম যে সেই তর্কের প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে কিনা, তর্কের পরে ম্যান্ডেট পাওয়া যায়, আচ্ছা ঠিক আছে এই পক্ষ তর্কে জয়ী হয়েছে অতএব এটা করবো, এরকম একটা ফিল্ড রেডি না করেই কাজ করার ফলে সব জায়গা থেকে এই অসহযোগিতা এবং চাপের মুখে সরকার পড়ছে কিনা। আমি একটু ওই রেফারেন্সের জায়গাটাকে আরেকটু আপনার কাছ থেকে জানতে চাই, কারণ এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। দেখলাম যে মানে তখন পত্রিকায় খবরগুলো যেগুলো পড়ছিলাম যে 7 বিচারপতির বেঞ্চ, আপিল বিভাগের 7 বিচারপতি অন্তর্বর্তী সরকারের গঠনের পক্ষে মতামত দিয়েছেন, কিন্তু পরবর্তীতে একজন আইনজীবী সেই রাষ্ট্রপতির রেফারেন্সের নথি দেখতে চেয়ে হাইকোর্টে রিট করলেন। আইনজীবী জানালেন যে তিনি রিটের মানে তিনি আসলে কোনো নথি দেখতে পান নাই, এবং এরকম অনেক আইনজীবী বলছেন আওয়ামী লীগের পক্ষ থেকেও একটা ক্যাম্পেইন দেখা যাচ্ছে যে এরকম কোনো নথি আসলে নাই এইরকম, এবং আইএসপিআর এর যে লিস্ট দেওয়া হলো 626 জন কারা ছিলেন 5ই আগস্ট এবং তার পরবর্তী কয়েকদিন, সেখানেও দেখা গেল প্রধান বিচারপতি মানে সাবেক প্রধান বিচারপতি এবং বিচারপতি দুজন অন্তত তারা ক্যান্টনমেন্টে মানে সেনানিবাসে ছিলেন। তাহলে আসলে তারা কিভাবে এই বেঞ্চের মধ্যে থেকে ওই মতামতে সই করলেন বা মতামত দিলেন, এই প্রশ্নগুলো তোলা হচ্ছে এবং বলা হচ্ছে আসলে এটা এই বিষয়টি কোনো নথি আসলে নাই। এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? ধরেন হাসিনা পদত্যাগ করেছে কিনা এই বিষয়ে তো নথির তর্ক আমরা দেখলাম, প্রয়োজনই ছিল না, তাই না? 10 মাস পরে এসে এটার কি প্রয়োজন চিন্তা করেন। ধরেন কিছুই হয়নি, কোনো 106 এর রেফারেন্স নেওয়া হয়নি, মতামত নেওয়া হয়নি, কিন্তু সারা দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে গভর্ন করবার জন্য সম্মতি দিয়েছে। রাস্তায় রাস্তায় কোটি কোটি মানুষ জেলায় উপজেলায় প্রতিবাদ করছে কিনা যে এই সরকারের শাসন ব্যাপারে আমাদের সম্মতি নাই, এটা করছে না। সো বাই ডিফল্ট এই সম্মতিটা কায়েম হয়ে আছে, প্রতিষ্ঠিত হয়ে আছে। অতএব এই তর্কটা আমাকে আপনাকে 10 মাস পরে আসলে কোথাও নেবে না। আমি আসলে এই তর্কটা এখানে করতে চাই, কারণ এটা একটা ডিফ্যাক্ট কথা বলছেন যে এটা ফ্যাক্ট এটাই যে এই সরকার দায়িত্ব পেয়েছে, এই সরকার দায়িত্ব পালন করছে, কিন্তু সরকার কেন ওই যে আমরা আইনের ভাষায় যেটা ডি জুর এই জায়গাটায় কেন গেল যে এটা হচ্ছে আইনগত ভিত্তি, এইটা বলার প্রয়োজন কেন হলো? আপনি কেন বলছেন ধরুন এটা নাই, কেন এটাকে স্পষ্ট করা হচ্ছে না? যদি থাকে তাহলে একটা মিথ্যা কথা বলেছে সরকার, যদি সত্যি কথা বলে কেন সেটা বলছে না, কেন এই ডিবেটটাকে জায়গা দিচ্ছে? না, এটা মিথ্যা কথা বলবার তো কোনো কারণ দেখি না। তখন আপনার কোর্টে উপস্থিত যারা আইনজীবী ছিলেন, আমি ছিলাম না, কিন্তু সেই শুনানিতে উপস্থিত আইনজীবীরা পর্যন্ত আমাকে বলেছে যে এখানে এরকম একটা শুনানি হয়েছে এবং সেই মতামত নেওয়া হয়েছে, এবং সেই মতামতটা পরবর্তীতে লিখিত রায় আকারে দেওয়া হয়েছে কি হয় না সেটা আমি ডিটেলস বলতে পারছি না, আমার জানা নাই। কিন্তু এটা ফ্যাকচুয়ালি একটা কিছু ঘটেছে এখানে, এবং না ঘটলে এই প্রসেসটা ফলো করতো না। আমার কাছে মনে হয়েছে যে এই নথিটার ব্যাপারে একটা স্বচ্ছ জবাব দেওয়া দরকার। যদি প্রশ্ন এসে কোনো আইনজীবীকে আমি শুনি নাই এই নথিটা দেখেছেন, একজন রিটও করেছিলেন, সেটাও আমি একটা মানে দেখছিলাম যে তিনি বলছেন আমি চেয়েছি এটি, কিন্তু কেউ আমাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বা কোনো পক্ষ থেকেই এটি আসলে পাওয়া যায় না এই নথিটা। সেটা আমিও চাইবো, যেহেতু একটা প্রশ্ন এসছে, রিটেন জাজমেন্টটা অথবা যে কোনো ওপিনিয়নের যে একটা কপি সেটা পাবলিক করে দেওয়া দরকার, যে কিসের ভিত্তিতে 106 যদি এটা না থেকে থাকে। আমিও এটা আজকে খবর নিব, যে আপনি বলবার কারণ আমি এটা মাথায় নিয়ে এর আগে আমি এটা মাথায় নিব। জি, অনেক ধন্যবাদ। সেটা আমারও জানবার আগ্রহ থাকবে কেন এটি নিয়ে এত একটা বিতর্ক তোলার জায়গা আছে। আমি একটু এটা এবার আসি যে আপনি ওই যে বলছিলেন যে সেনাপ্রধানের বক্তব্যের প্রসঙ্গেও বলছিলেন যে বিভিন্ন স্টেক হোল্ডাররা যারা আসলে সরকারের দায়িত্বে, আপনি ওই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন যে ও সেই সেনাপ্রধানের বক্তব্যের কারণেও কি আসলে চাপ এর মুখে সরকার পড়লো? সেটা তো মানে চাপ বলবো না, বিব্রতকর সিচুয়েশন। যেমন ধরেন
উনি সরকারের প্রধান, প্রজাতন্ত্রের কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠানের জায়গায় যারা আছেন তারা, আমরা জানি যে ডেমোক্রেটিক প্র্যাকটিস হচ্ছে যে আপনি পাবলিক ফোরামে দেশের হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্টের ব্যাপারে কোনো কথা বলবেন না। যারা চাকরিজীবী, প্রজাতন্ত্রের কর্মচারী, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে, তাদের দ্বিমত করবার নিজস্ব চ্যানেল আছে। আমাদের পুলিশ যদি কন্টিনিউ বলা শুরু করে যে নির্বাচন কি আগস্ট মাসে হওয়া দরকার, ডিসেম্বর মাসে হওয়া দরকার, তাহলে তো আমরা প্রশ্ন তুলবো যে আসলে এটা আপনার কাজ কিনা। আমাদের বিজিবির কাজ হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। সে যদি রাষ্ট্রকে বলার চেষ্টা করে যে আপনার নভেম্বরের ভিতর নির্বাচন করে ফেলতে হবে, তাহলে এটা তো মানানসই কথা হবে না। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যদি বলবার চেষ্টা করে যে আপনার আগামী 3 মাসের ভিতর নির্বাচন দিয়ে চলে যান, এটা তো গ্রহণযোগ্য কথা না। আমাদের বক্তব্য হচ্ছে পুলিশ বলতে পারবে না, বিজিবি গোয়েন্দা সংস্থা, হ্যাঁ আসলে তো তাদের ম্যান্ডেট কি, কিন্তু সেনাপ্রধান সেই 5ই আগস্ট বলেছিলেন আমি দায়িত্ব নিচ্ছি, আমার প্রতি আস্থা রাখুন। এবং তিনি রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, ছাত্র মানে অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ডক্টর আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা, তারা গিয়েছিলেন। তো তার তো আসলে সেই জায়গাটা আছে, তিনি দায়িত্ব নিয়েছেন, তাকে তো প্রশ্ন করা হবে আপনি দায়িত্ব নিয়েছিলেন, আস্থা রাখতে বলেছিলেন। 3 দিনের জন্য ঠিক আছে, 8 তারিখে সরকার গঠিত হয়ে যাওয়ার পর থেকে রাষ্ট্রের একটা ফরম্যাটে আবার ফেরত চলে গেছে, যে রাষ্ট্র কোন ফরম্যাটে চলে। সারা পৃথিবীতেই আপনি দেখবেন যে আমেরিকাতে চিন্তা করে দেখেন যে প্রচুর জেনারেলরা, সেনাপ্রধানরা রিটায়ারমেন্টের পরে কিন্তু বলেছে যে বুশের ফরেন পলিসি ডিজাস্টার ছিল, ইরাক আক্রমণ করা ঠিক হয় নাই, আফগানিস্তান আক্রমণ করা ঠিক হয় নাই, মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে মিসলিড করা ঠিক হয় নাই, তারপরে ইউনিল্যাটারালি জাতিসংঘকে বাইপাস করে, অ্যালাইদেরকে বাইপাস করে এটা করা ঠিক হয় নাই। চাকুরিতে থাকা অবস্থা উনি বলেছেন কিনা। প্রশ্ন হচ্ছে যে গণপ্রজাতন্ত্রের ক্যারেক্টার হচ্ছে, আপনি যদি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিমত করতে চান, আপনার চ্যানেল আছে, আপনি ওইটা সিকিউরিটি থ্রেট আছে কোথায় কোথায় আপনি সেটা বলবেন। আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে, অথবা সরাসরি যিনি প্রধান উপদেষ্টা আছে তার সাথে বসে কথা বলবেন, বসে আপনার কনসার্ন গুলো বলবেন যে এই বিষয়গুলোতে দ্বিমত আছে। কিন্তু পাবলিক ফোরামে প্রজাতন্ত্রের কোনো কর্মচারী সরকার প্রধানের সাথে সরাসরি কন্ট্রাডিক্ট করে কথা বলতে পারে না। ইন প্রিন্সিপাল এটা সে পারে না, কারণ এই সরকার তো অবৈধ সরকার না, রাতের ভোটের সরকার না, তো এটা গণ অভ্যুত্থানের সরকার। তার হিউজ ম্যান্ডেট আছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতায় আছে। তো সেখানে আপনার দ্বিমত থাকতে পারে, কোনো সমস্যা নাই। যে আপনি যদি জেনুইনলি বিশ্বাস করেন পাবলিকলি ইউনূসের সমালোচনা করতে পারে কারা, রাজনৈতিক কর্মীরা, আমরা যারা রাজনীতি করি, আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্মে দিন রাত তার পলিসির সমালোচনা করব, করতেছি এবং করে যাব। জনগণ সাপেক্ষে, রাষ্ট্র সাপেক্ষে, সিভিল সোসাইটি পারে, গণমাধ্যম পারে, কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো দায়িত্বশীল পদে থেকে এই কথা বলতে পারে না। এবং তাও হচ্ছে আপনার এই হাজার হাজার আর্ম ফোর্সেসের অফিসারদের সামনে। ইটস এ কাইন্ড অফ ইনসাইটমেন্ট সরকারের বিরুদ্ধে, এটা তারা করতে পারে না। অথবা আমাদের বক্তব্য হচ্ছে, আপনি এই প্রশ্ন আপনার কনসার্ন থাকলে আপনি সরকার প্রধানের সাথে কথা বলেন, কিন্তু আপনি সরকারের বিরুদ্ধে একেবারে পলিসি পজিশনের এগেইনস্টে কথা বলা, তাও পাবলিক ফোরাম, কথা বলার পরেই তো আসলে এই কাজটা হলো। কারণ তার আগে আমরা শুনেছি যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, জি আগের দিন অথবা 2 দিন আগে হয়তো মিটিং হয়েছে। তো আমাদের কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে কোনো ফোর্সের এগেইনস্টে অথবা কোনো বাহিনী, রাষ্ট্রীয় কোনো আমলাতন্ত্রের বিপক্ষে না। আমার কথা হচ্ছে আমি রাষ্ট্রকে পেশাদারিত্বের জায়গায় দেখতে চাই। আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রফেশনালি কাজ করবে, ফাংশন করবে, সেটা আমার সিভিল ব্যুরোক্রেসি হোক, মিলিটারি ব্যুরোক্রেসি হোক, আমার ল এনফোর্সমেন্ট এজেন্সি হোক, আমার ইন্টেলিজেন্স সার্ভিসেস হোক, প্রত্যেকটা জায়গায় তার একটা পেশাদারিত্ব থাকতে হবে, যে এই পেশাদারিত্বটা ভেঙে গেছে। অতএব এই ভাঙা জিনিসটাকে কন্টিনিউ না করে পেশাদারিত্বের জায়গায় ফিরে আসা দরকার। এবং সরকারের সাথে যেখানে যেখানে ইস্যুজ আছে আপনি বলেন। আপনি জানেন যে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের 7 o'clock 8 o'clock ব্রিফিং থাকে, যখন সিরিয়াস কনসার্ন থাকে সিআইএ চিফ, এফবিআই চিফ, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের চিফ গিয়ে 7 o'clock 8 o'clock ব্রিফ করে প্রেসিডেন্টকে সারা দুনিয়ার, যে আমেরিকার সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির সাপেক্ষে আজকের কি কি ইস্যুজ আছে যেটা আপনাকে মাথায় নিতে হবে। তাহলে আপনার তো চ্যানেল আছে, সারা দুনিয়াতেই এই চ্যানেলগুলো আছে, কিন্তু আপনার সিআই এর প্রধান, এফবিআই এর প্রধান কি আপনার তার পেন্টাগন থেকে সরকারের বিরুদ্ধে কথা বলবে, স্টেট ডিপার্টমেন্ট থেকে সরকারের বিরুদ্ধে কথা বলবে? অবশ্যই বলবে না। রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে তো অবশ্যই কথা বলবে না। অতএব সেই জায়গাতে এই সমন্বয়টা ঘাটতি হওয়াটাও প্রফেসর ইউনূসের একটা ফ্রাস্ট্রেশনের কারণ, যে আমরা যারা একসাথে কাজ করছি, আমাদের এই টিমটা যেহেতু কাজ শুনতেছে না, অধস্তনরা আমার ফ্রাস্ট্রেশনের কারণ, ব্যর্থতারও কি কারণ? ব্যর্থতা তো আপনি সাবজেক্টিভ, যে কোনো সময়, যে কোনো সরকার, যে কোনো ব্যক্তির জীবন, আপনার আমার সংসার সফল কিনা,
এখন এটা আলোচনা করলে তো আপনি লম্বা আলোচনা করতে পারবেন, দুইজন দুইটা মহাকাব্য লিখে ফেলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এইটা তো একটা সাবজেক্টিভ ডিসকাশন, কোন সরকারই কখনো বলতে পারবে না যে শতভাগ সফল। সফলতা তো একটা একটা মেজরিটি ম্যাট্রিক্স আছে, মেজর কাজগুলোর উপর ভিত্তি করে করবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রসেস ফলো করা দরকার যেন রাষ্ট্র বিব্রত না হয়, নাগরিকদের ভিতরে এইখানে এই বিষয়গুলোর কারণেই আমি দেখছিলাম আল জাজিরা, এক্সপ্লেইনার এবং নিউ ইয়র্ক টাইমস, দুটো অন্তত আন্তর্জাতিক পত্রিকা, তারা বলছে, গণমাধ্যম তারা বলছে, আল জাজিরা এক্সপ্লেইনার বলছেন ইউনূস সরকারের প্রশাসনে অচল অবস্থা চলছে, অন্তর্বর্তী প্রশাসন এবং সেনাবাহিনীর মধ্যে ঠান্ডা যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, এই শব্দগুলো ব্যবহার করছে। এই টানাপোড়েন এখন নেতৃত্বের, ডক্টর ইউনূসের নেতৃত্বের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে, এরকম একটা পর্যবেক্ষণ তারা যাচ্ছে। এবং নিউ ইয়র্ক টাইম বলছে রাজনৈতিক অস্থিতিশীলতার কথা, এবং বলছেন এই অস্থিতিশীলতাকে স্থিতিশীল করা প্রায় অসম্ভব, এরকম একটা মানে পর্যবেক্ষণ দিচ্ছে। আপনি কি বলবেন, বিষয়টা কি আসলে এরকমই? তাহলে বিষয় কিছু টেনশন তো আছে, এটা তো সেনাপ্রধানের বক্তব্যের কারণে তো টেনশনটা প্রচ্ছন্ন হয়ে গেছে, এবং উনি তো এর আগেও বলেছেন যে প্রফেসর ইউনূসকে চিফ অ্যাডভাইজার করবার ব্যাপারে ওনার রিলাক্টেন্স ছিল, বুকে চাপা কষ্ট পাথর দিয়ে উনি এটা মেনে নিয়েছেন। তো সেই জায়গাতে তো এটা অবশ্যই সিরিয়াস কনসার্ন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার, 1400 শহীদের সরকার, এবং সেই সরকারকে সাপোর্ট করা প্রজাতন্ত্রের প্রত্যেকটা ফোর্স, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নৈতিক দায়িত্ব যতদিন পর্যন্ত আছে। এবং সে এরকম না যে সে দেশ বিক্রি করে দেওয়ার কোনো কাজ করছে, সে দেশের স্বার্থহানিকর কোনো কাজ করছে, বরং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি বাংলাদেশকে নেক্সট ফেজে নিয়ে যাওয়া, উন্নত করবার জন্য যা যা করণীয় দরকার সেগুলো সে করছে। তাহলে আমি তাকে কেন সহযোগিতা করবো না? আবার তিনি কি অথরিটারিয়ান হয়ে যাচ্ছেন? তা তো না। এত মিছিল মিটিং তো আমি আমার এই আওয়ামী আমলে দেখি নাই। প্রত্যেক দিন শত শত মিছিল মিটিং হচ্ছে, এবং সব মিছিল মিটিং মোটা দাগে করতে দেওয়া হচ্ছে, খুব বেশি বাধা দেওয়া হচ্ছে। বাধা দিলেও হয়তো রাস্তা থেকে রাস্তা উপরে ফুটপাতে উঠায় দেওয়া হচ্ছে, অথবা লাঠিচার্জ করা হচ্ছে, মিথ্যা মামলা করা হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে, কিছুই করা হচ্ছে না। সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করতেছে দেশের মানুষ এখন। তো সেই জায়গাতে আপনাদের কনসার্ন কি, ইস্যু কি? এখানে একমাত্র ইন্টারেস্ট হচ্ছে ইন্ডিয়ার এবং আওয়ামী লীগের, এই সরকারকে ফেল করলে যার লাভ হবে। অতএব ইন্ডিয়ান ডিসকোর্স যখন, ইন্ডিয়ান মিডিয়ার গণমাধ্যমের বক্তব্য, ভাষ্য আমরা যখন আমাদের প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের মুখ থেকে শুনি ইউনূস সরকারকে বিপক্ষে, গণ অভ্যুত্থানের বিপক্ষে, তখন তো এটা অবশ্যই আমাদের জন্য ফ্রাস্ট্রেটিং যে আসলে আপনারা কি চাচ্ছেন? আপনারা কি ইন্ডিয়ান হেজিমনি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন? আপনারা কি আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন কোনো না কোনো ফর্মে? কিন্তু একই কথা তো বিএনপিও বলছে। সেটাই তো বলছে, আমাদের তো জনিত ফ্রাস্ট্রেটিং যে আমরা যখন চিটাগং করিডোর নিয়ে কথা বলবো, পোর্ট নিয়ে কথা বলবো, সেটা আমার টার্মসে কথা বলবো, আমি ইন্ডিয়ান ভাষায় কথা বলবো না। কারণ আপনি যখন ইন্ডিয়ার সাথে শব্দে, বাক্যে, ভাষায় এবং একই সময়ে কথা বলবেন 24 ঘন্টার ব্যবধানে, তখন আমার মধ্যে একটা সন্দেহ তৈরি হবে। কনসার্ন যদি বিএনপির সত্যি থেকে থাকে, ইন্ডিয়া যদি এই বিষয়ে বলে, এখন বিএনপি কি করবে? মানে বিএনপি কনসার্ন থাকতেই পারে, তাই না? মানবিক করিডোর দেয়া হবে না, বা নির্বাচন তারা চাইতেই পারে, আপনি বলছিলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে চাইতেই পারে, এগুলো তো মানে বিএনপি চাইতেই পারে। এখন ইন্ডিয়াও যদি এই কথা বলে, বিএনপি কি করবে? এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর খলিলুর রহমান দ্বৈত নাগরিক, এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো বিদেশি নাগরিকের সাথে কাজ করতে আস্থা পাচ্ছে না। এখন এই কথাটা আমি কখন বলবো, অথবা আমার দলের লোকজন আদৌ বলা উচিত কিনা? তো ন্যাশনাল সিকিউরিটির কোয়েশ্চেন, এটাকে আপনি প্রাইভেটলি প্রফেসর ইউনূসের সাথে তুলবেন, না আপনি পাবলিক ফোরামে ওনাকে আন্ডারমাইন করে তুলবেন? যেহেতু এখানে রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত, আমি এই ধরনের প্রশ্ন প্রাইভেট ফোরামে তুলবো। এটাই হচ্ছে যে ওয়েস্টের পলিটিক্সের যে পার্থক্য, যেটা আমরা দেখেছি, যে আপনি ন্যাশনাল সিকিউরিটিকে আপনার স্বার্থের জন্য কম্প্রোমাইজ করবেন না। সিরিয়াস কোয়েশ্চেন। এই বিষয়ে অবশ্য আমি আমার সম্প্রতি একটা প্রোগ্রামে, এই পালস অফ পলিটিক্স এর ফোরামে, সাংবাদিক চন্দন নন্দীর সাথে কথা বলছিলাম, এই ভারতীয় সাংবাদিক যিনি আসলে দাবি করছেন যে তিনি আমেরিকান নাগরিক বলে বিভিন্ন জায়গায় দাবি করেছেন। তাকে জিজ্ঞাসা করেছিলাম এটির কোনো প্রমাণ আছে কিনা যে তিনি আমেরিকান নাগরিক। তিনি বলেন যে তার কাছে এখন পর্যন্ত এটির কোনো প্রমাণ নাই যে তিনি আমেরিকান নাগরিক। অতএব এই বিষয়ে বলাটা কতটা যৌক্তিক, সেই প্রশ্ন আমিও আসলে তুলেছিলাম। তাহলে আসলে আরেকটু এখানে আসি যে আপনি বিএনপির এই প্রক্রিয়ার আপনি কি এখানে কিছু যোগ করবেন? ব্যারিস্টার ফুয়াদ বলছি, আমেরিকান নাগরিক হইলে সমস্যাটা কোথায়? বাংলাদেশেরও তো নাগরিক। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আইন তো দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে, আমাদের আইনে বলে দেওয়া আছে। কিন্তু মন্ত্রী পদমর্যাদায় কাউকে কি অ্যালাউ করে না তো? মানে এই আইন যেগুলো আছে এগুলো বাতিল করে দেওয়া দরকার। বাতিল তো হয় নাই, হইলে একটা কথা ছিল, এখন তো আছে বাতিল মানে আইন, তাহলে তো আইন মানতে হয়। এখন তো রেগুলার গভর্নমেন্ট নাই। প্রশ্ন হচ্ছে যে আপনি রেগুলার গভর্নমেন্টের মধ্যে, আমি মনে করি যে আইনগুলো অন্যায্য। আমরা চাই একটা রিভার্স ব্রেইন ড্রেন।
আমাদের সারা দুনিয়াতে যে লক্ষ লক্ষ জেনুইন এক্সপার্টরা আছেন, ইউনিভার্সিটি টিচার, সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, তাদেরকে তো কোনো না কোনো ফর্মে আপনাকে দেশে আসবার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আপনি যদি তাকে দ্বৈত নাগরিকত্বের বাধা তৈরি করে দেন একটা কাগজ, ওটা আসলে কি? একটা ট্রাভেল ডকুমেন্ট। এই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে কি আপনি জাজ করতে পারবেন বাংলাদেশে $234 বিলিয়ন যারা লুট করছে এরা কি সব লাল নীল পাসপোর্টধারী মানুষ ছিল? বাংলাদেশে যারা রাতের ভোট করছে, গুম খুন গণহত্যার সাথে জড়িত ছিল, তারা কি লাল নীল পাসপোর্টের মানুষ? এই দেশটাকে যারা বিক্রি করে দিয়েছে গত 16 বছরে, তারা কি লাল নীল করেছে? মানে যারা করেছে তারা পুরোপুরি ব্যক্তি স্বার্থে। কিন্তু যদি মানে নাগরিকত্ব ইস্যু আসে, শুধু ব্যক্তি না, দেশের স্বার্থ, মানে আমি কোন দেশের স্বার্থ, যদি আমার কনফ্লিক্ট হয় আমি কোন দেশের স্বার্থ রাখবো, সেটা তো তখন একটা মানে আনুষ্ঠানিক বার্তা। ব্যক্তি স্বার্থের অনেক ঊর্ধ্বে। যেমন আপনি আপনার দেশের স্বার্থে কাজ করবেন, এটা আপনার করতেই হবে। তো আমি যদি আমেরিকান নাগরিক হই, আমি তো আমার দেশের স্বার্থে কাজ করব বা আমেরিকার স্বার্থে কাজ করার চেষ্টা করব। এখন যদি আমি আমেরিকান নাগরিক, বাংলাদেশেরও নাগরিক, আমি কোন দেশের স্বার্থে আগে বেশি কাজ করব, সেটা তো একটা কনফ্লিক্ট আছে। একটা বিষয় হলো, দেখেন যে বাংলাদেশের অভিবাসীরা যারা বিভিন্ন দেশে বেটার লাইফের জন্য, অপরচুনিটির জন্য থেকেছেন, থাকছেন, পাসপোর্ট নিয়েছেন, দিন শেষে তারা আসলে কালচারালি আমেরিকান ইউরোপিয়ান হয়ে যান না। এটা প্র্যাকটিক্যাল না। তার পাসপোর্টটার রং পরিবর্তন হয়, কিন্তু তার স্বভাবে, চরিত্রে, কালচারে, দৈনন্দিন জীবনযাপনে সে জ্যাকসন হাইটে গিয়েও সন্ধ্যাবেলা ওই দুধ চা খাবে, সে ফুচকা খাবে, সে মুড়ি দিয়া চানাচুর দিয়া মিশায়া খাবে। অত কালচারালি একটা মানুষ আমেরিকান হয়ে যায় না। এটা আমার 11 বছর আমি ব্রিটেনে ইমিগ্রেশন প্র্যাকটিস করেছি, আমি দেখেছি প্র্যাকটিক্যালি কোনো বাংলাদেশি নাগরিক যে বাংলাদেশ থেকে আসছে সে ব্রিটিশ হয়ে যায় নাই। সে আপাদ মস্তক তার ডিএনএ এর প্রত্যেকটা সেলে সেলে সে বাংলাদেশেই থাকে, সে পরিবর্তন হয় নাই। আর যদি পরিবর্তন হইতে চায়, আপনার অফিসের দারোয়ান পিয়ন দিয়েও আপনার গোয়েন্দা সংস্থাগুলো আপনার তথ্য পাচার করে নিতে পারবে। পৃথিবী এভাবে ওয়ার্ক করে না। তাহলে তো নাগরিকত্বের কনসেপ্টই থাকার কোনো দরকার ছিল না। মানে নাগরিকত্ব তো একটা মিনিংফুল জিনিস। এটা তো একটা, এই ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন তো অলরেডি আপনার একটা ওপেন মার্কেট করে ফেলেছে। আপনি সেই পক্ষে যে নাগরিকত্ব বা এগুলো থাকার কোনো, ন্যাশনালিটি থাকার কোনো? বলছি যে বাংলাদেশ একটা গরিব উন্নয়নশীল রাষ্ট্র, দ্বৈত নাগরিকত্বের এই বার আমরা এফোর্ড করতে পারবো না। এটা উন্নত বিশ্ব পারবে, কারণ তার ডিপেন্ডেন্সি কম অন্যদের প্রতি। আমার সারা দুনিয়াতে ডিপেন্ডেন্সি আছে। আপনি রেমিটেন্স নেবার সময় কি বলেন যে দ্বৈত নাগরিকরা টাকা পাঠাবেন না? আপনার দ্বৈত নাগরিক যদি বাংলাদেশে এফডিআই নিয়ে আসে, আপনি কি বলবেন যে না, আপনার বিনিয়োগ আমি নিব না? তাহলে তার সবকিছু আপনি নেবেন, কিন্তু তাকে আপনি রেপ্রেজেন্টেশন দেবেন না। এটা কেমন কথা? আমি বছরে কোটি কোটি টাকা পাঠাবো বাংলাদেশে, কিন্তু আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে চাই, উপজেলা চেয়ারম্যান হইতে চাই, এমপি মন্ত্রী হইতে চাই, ওখানে আবার আপনি আটকায় দেবেন যে না না, আপনি প্রতিনিধি হইতে পারবেন না। এটা তো কন্ট্রাডিক্টরি পলিসি। এই জন্য হচ্ছে যে এইটার মধ্য দিয়ে দেশপ্রেম প্রমাণ করা যায় না। এটা আপনি বরং ওপেন করে দিলে আপনার সার্ভেলেন্স করাটা ইজি, যে আপনি জানবেন। আপনার যুক্তি হয়, কিন্তু আইনটা তো এখনো বিরাজমান। যদি আইন পরিবর্তন করে এটি করা হতো, তাহলে হয়তো প্রশ্নটা তোলার সুযোগ থাকতো না। যেহেতু আইনটা আছে, আইন তো মানতে হবে। যাই হোক, সেটি আসলে মনে হয় ডক্টর খলিলুর রহমানের ক্ষেত্রে সেটি আসলে মনে হয় প্রশ্নই না, বা যেহেতু আসলে এই প্রমাণটা কোথাও থেকে এখনো পর্যন্ত আসেনি যে তিনি দ্বৈত নাগরিক। আমরা অনেকে আছে একটু অনেক কি করে। জি, একটু এই জায়গায় যাই আবার, যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন, প্রধান উপদেষ্টাকে মানে রেফার করে বলছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে, যাতে আমরা এগোতে না পারি। আওয়ামী লীগ নিষিদ্ধের পরে আসলে কেমন যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, মানে তার সাথে সম্পর্ক কি? এই যে পুরো প্রসেসটা, যে এই যে আপনার সরকারকে বিব্রত করা বিভিন্ন ফর্মে, এটা তো গত 1-2 সপ্তাহের একটা ঘটনা আর কি, যে ইমিডিয়েটলি যে কাজটা করা হয়েছে আর কি। তো সেই জায়গাতে ওইটা রেফার করেছেন যে আওয়ামী লীগকে 2-2.5 সপ্তাহ আগে যে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ তো করা হয়নি, আপাতত কার্যক্রম সাসপেন্ড করা হয়েছে বিচারের আগ পর্যন্ত। তো সেইটা পর্যন্ত, সেটা করার কারণে যেটা হয়েছে যে একটা এই যে কেওয়াস, মেয়রের নির্বাচনের রায়ের কে কেন্দ্র করে, এরপরে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য, প্রফেসর ডক্টর খলিলকে এম্বারাস করা, 14-15 জন দ্বৈত নাগরিক আছেন এই প্রফেসর ইউনূসের টিমে, এই কথাটা বারবার বলবার চেষ্টা করা। তারপরে হচ্ছে সচিবালয়ে আন্দোলন, এনবিআর এ আন্দোলন, এরপরে হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য, সবকিছু মিলিয়ে সরকারকে ভিতরে বাইরে বিব্রত করবার যে চেষ্টা করা হচ্ছে, সেটাকে হয়তো উনি মিন করেছেন আর কি। যে আমি একটা নির্বাচনকে অবৈধ বলছি, অন্যায্য বলছি, এখানে প্রচুর ফ্রড হয়েছে বলছি, কিন্তু আবার সেই নির্বাচনে কিভাবে জিতে আসলাম? তাহলে কি আপনি 2018-র নির্বাচন, জাতীয় নির্বাচন, ডিসেম্বরের রাতের নির্বাচন চ্যালেঞ্জ করে কি তাহলে বিএনপি এখন আবার ক্ষমতা চলে আসতে পারবে? তাহলে তো নির্বাচন দরকার নেই, সংসদ আবার বসে যাক, বিএনপি যারা যারা এমপি ছিলেন, নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তাদেরকে দিয়ে আবার সংসদ গঠিত হোক।
মানে এই আইনি প্রক্রিয়াটা তো আপনার প্রচন্ড জটিলতা তৈরি করবে। কিন্তু এখন তো আইনি প্রক্রিয়াটা শেষ, আপনি বলছিলেন আইন তো পেন্ডিং, প্রক্রিয়াটা পেন্ডিং। এখন যেহেতু পেন্ডিং প্রক্রিয়াটা শেষ হয়ে গেল, এখনো তাহলে রায় এসেছে, এখন আর কেন বাধা? মানে আপনি বলছিলেন এখানে এখনো নর্মালি এই ধরনের সিচুয়েশনে যেটা হয়, অ্যাটর্নি জেনারেলের মতামত নিতে হয়, আইন মন্ত্রণালয়ের মতামত নিতে হয়, সেই মতামতের উপর ভিত্তি করে সরকার রাষ্ট্র চিন্তা করবে। এখন সরকারের এই ডিসিশনের ডামাডোল ছিল, এই ডামাডোলে আমার মনে হয় তারা এই বিষয়টা নিয়ে ভাবতে পারে নাই। এখন আমরা দেখতে চাই যে সরকারের বক্তব্য, আমি আপনার মতো আমি জানতে চাই যে তারা এখন কি করবে। চিন্তা করে যদি এরকমটা মানে যে সিদ্ধান্তে ছিল সেরকম থাকলে, যেই আন্দোলন চলছে সেটা কি সরকার সামলাতে পারবে? সরকার সামলাইতে পারবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সরকার তো সামলানো টাইপের কাজ করতে চায় বলে আমার কাছে মনে হয়নি আর কি। সরকার আবার সামলাইতে পারবে না কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো মানে কনসেনসাস বেজ রাষ্ট্র চালানো না। এই সরকারের ভিতরে প্রফেসর ইউনূসকে পার্টিকুলারলি আমরা দেখেছি সে হচ্ছে আলোচনা ঐক্যমতের ভিত্তিতে দেশ চালাইতে চায়। সে হচ্ছে জোর করে চাপিয়ে দেয়া, জোর জবরদস্তি করাটা সে আসলে করতে চায় না। তো এইটা একটা ভালো সময়, যেহেতু নির্বাচিত সরকার না, সেই জায়গাটাতে এইটা একটা ভালো প্রসেস। এখন বাকি সময়টা তারা অন্যান্য কাজের ব্যাপারেও এটা কিভাবে প্র্যাকটিস করবে সেটা আমরা দেখতে চাই। জি, ঐক্যমতের ভিত্তিতে কথা বলছেন আপনি। আমরা যে উপদেষ্টা পরিষদের বিবৃতি দেখেছি সেখানে দেখছি যে একটা জায়গায় বলছে সরকারের স্বকীয়তা, সংস্কার, উদ্যোগ ও বিচার প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। মানে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবে? জনগণকে সরকার সঙ্গে কিভাবে নেবে, আর তারপরে প্রয়োজনীয় সিদ্ধান্ত আসলে কিভাবে গ্রহণ করবে? জনগণের মানে জনগণকে সঙ্গে নেওয়াটা একটু যদি ব্যাখ্যা করেন। জনগণকে সঙ্গে নেওয়া বলতে বোঝে জনগণকে ইনফর্ম করে দেবে যে আমি আসলে দায়িত্ব পালন করতে পারছি না। সে কি করবে? তার তো দল নাই, সে তো ঢাকা শহর ব্লকেট করতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না। আমি বোধ করছি যদি তার এই ফ্রাস্ট্রেশন লেভেলটা কন্টিনিউ করে হয়তো তিনি রিজাইন করবেন। এর থেকে বেটার তো কিছু ওনার সামনে কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। মানে জনগণকে জানিয়ে রিজাইন করবেন, এরকম একটা জায়গা তৈরি হতে পারে বলে আপনি বলছেন। একটু আরো কিছু মানে ছোট ছোট করে কয়েকটা জায়গায় একটু জানতে চাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে একটু কথা হলো, যে আপনি একটু বলবেন যে এই কার্যক্রম নিষিদ্ধ করে আসলে লাভ কি হলো? মানে আওয়ামী লীগ তো এমনিতেও খুব কিছু মানে কার্যক্রমের দিক থেকে যদি বলি, খুব যে বড় কোনো কার্যক্রম দেশে করতে পারছিল তা তো আসলে না। যা করছিল অনলাইন কার্যক্রম, সেটা তো এখনো চলছে। তাহলে কি হলো কার্যক্রম নিষিদ্ধ করে? একটা হচ্ছে যে আপনার নিষিদ্ধ তো হয়নি, সাসপেন্ড করা হয়েছে বিচার শেষ না হওয়া পর্যন্ত। আপাতত কার্যক্রম সাসপেন্ড করা হয়েছে, ইলেকশন কমিশনও তার নিবন্ধন সাসপেন্ড করেছে। তো এইটার একটা সিম্বলিক ভ্যালু আছে যে আপনার গণ অভ্যুত্থানে যারা গণহত্যায়, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা। তো এইটাকে হচ্ছে আমি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আকারে দেখি না, এটা দেখি তার চলমান বিচার প্রক্রিয়ার অংশ হিসাবে, যে আপনাদের যেহেতু বিচার চলছে আপনারা আপাতত মিছিল মিটিং করতে পারবেন না। বিচার হোক, যদি বিচারে আপনাদেরকে এক্সঅনারেট করা হয়, আপনাদেরকে দায় মুক্তি দেওয়া হয়, আপনারা আবার কার্যক্রম করবেন। অতএব এটা লাভ লোকসানের বিষয় না। বিষয়টা হচ্ছে যে কারণে দেখবেন যে আপনার একজন মানুষ যখন অভিযুক্ত হয় তার পাসপোর্ট থানাতে জমা দিতে বলে অথবা কোর্টে জমা দিতে বলে, যেন আপনি দেশ ছেড়ে চলে যেতে না পারেন। হয়তো আপনি এমনিই যাবেন না, আপনার ইচ্ছা নাই আইনকে পালানোর অথবা বিচারকে পালিয়ে চলে যাবার কোনো ইয়ে নাই, কিন্তু করে কেন? জাস্ট টু সেফগার্ড, যে আপনিও বুঝলেন যে রাষ্ট্র আমাকে দেখে শুনে রাখতেছে, আমি একটা সার্ভেলেন্সের অধীনে আছি। অতএব দুই পক্ষই এই জিনিসটা মাথায় নেয়া যে আমি একটা নিষিদ্ধ সংগঠনের অন্যায় কাজগুলো আর কন্টিনিউ করব কিনা। ঝটিকা মিছিলের নামে এখানে সেখানে করে তারা তো বিপদে পড়ছে। আর দ্বিতীয়ত হচ্ছে বিচার হোক, তাদের করা কর্তৃত্ব এটা। তো বিচার করার ভিতরে তারা বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলুক, যদি তারা মনে করে যে এখানে ন্যায্য বিচার হচ্ছে না, দেশে বিদেশে এই বিচার নিয়ে কথা বলবার সুযোগ তাদের আছে। জি, এখানে ডেভিড বার্গম্যান মানে আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন সাংবাদিক, তিনি বলছেন যে এই প্রক্রিয়ার ফলে, তার একটা লেখায় তিনি লিখছেন যে এতে মত প্রকাশ ও সমাবেশের অধিকার সংকুচিত হবে, গণমাধ্যমের স্বাধীনতাও এতে বড় ধাক্কা খাবে, কারণ পত্রিকা ও টিভি চ্যানেলগুলোকে আওয়ামী লীগ সম্পর্কে যে কোনো কিছু প্রকাশে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এখানে আসলে আপনার কাছে একটু জানতে চাই কতটা সতর্ক থাকতে হবে? যেমন কোনো আওয়ামী লীগ নেতাকে তার কর্মকাণ্ড সেই বিষয়ে কি প্রশ্ন করা যাবে? একটা বিষয় হচ্ছে যে এই অংশটা আমার কাছেও পরিষ্কার না, এটা আমি পড়েছি। একটা বিষয় হলো যে আপনার এটার একটা গাইডলাইন তৈরি করা দরকার গণমাধ্যমকে দেওয়ার জন্য, যে এটা দিয়ে আসলে সরকার কি বুঝাইতে যাচ্ছে। সরকার যদি এটা বুঝাইতে চায় যে বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগকে গণমাধ্যমে প্রমোট করা, ইন্টারভিউ টকশোতে এনে তাকে যথেষ্ট ক্ষমা চাইবার আগেই
তার অতীত কার্যক্রমের ভুল প্রার্থনা করবার আগেই যদি তারা ডিফেন্স করবার চেষ্টা করে যে না আমরা ঠিক ছিলাম, এখানে ষড়যন্ত্র হয়েছে, সেটাকে যেন তারা গণমাধ্যমের পক্ষ থেকে বিবেচনায় নেয় আর কি। এছাড়া মোটা দাগে আওয়ামী লীগ নিয়ে তো আসলে তেমন কোনো মানে পজিটিভ ক্যাম্পেইন আছে বলে আমার কাছে তো মনে হয় না। বিবেচনায় না নিলে কি মানে এটা কি গণমাধ্যমের উপর রেস্ট্রিকশন নাকি? আমার কাছে মনে হচ্ছে যে মানে ডাইরেক্টিভস বলতে পারেন আর কি, কাইন্ড অফ এ ডাইরেক্টিভস যে আপনারা এগুলো মাথায় রাখবেন এতটুকু। আপনি বলছেন এই বিষয়টা এখন অস্পষ্ট হলে তো আসলে সেটির প্রয়োগ থাকে না, আইন বা নীতি যদি অস্পষ্ট হয় মানে সেটিকে নীতিমালাটা আসলে বুঝের ভিত্তিতে দুই পক্ষ চায় যে নীতিমালাটা এমন যে এটা আপনার সব মানে স্ট্রেট ফরওয়ার্ড জিনিস না যে আপনি চুরি করেছেন আপনার 5,000 টাকা জরিমানা হচ্ছে। এটা হচ্ছে যে একটা ইন প্রিন্সিপাল বুঝের জায়গা, এবং গণমাধ্যমও সেটা করতে পারে টাইম টু টাইম। যেটা আমি ব্রিটেনে দেখেছি, আপনার যদি খুব সেন্সিটিভ নিউজ হয়, নিউজ আইটেমটা রেডি করে সরকারের অথবা গোয়েন্দা সংস্থা অথবা পুলিশ যার সাথে রিলেভেন্ট তার মতামত চাওয়া হয় যে আমরা এইটা ছাপাইতে চাচ্ছি, এই ব্যাপারে ন্যাশনাল সিকিউরিটি ইস্যুজ আছে কিনা, আমাদের সভরেন্টির কোনো প্রশ্ন জড়িত আছে কি, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য আছে কিনা। তো যদি কোনো গণমাধ্যম মনে করে যে এরকম একটা সেন্সিটিভ খবর তারা ছাপাচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে, তারা মতামত নিতে পারবে। প্রেস কাউন্সিল আছে, প্রেস মিনিস্ট্রি আছে, প্রেস সেক্রেটারি আছে, প্রধান উপদেষ্টার মতামত নিয়ে দুই পক্ষের আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হোক। কিন্তু আমি চাইবো না যে গণমাধ্যমকে টুটি চেপে ধরা, তাকে হুমকি দেওয়া অথবা তাকে সাসপেন্ড করা, বন্ধ করে দেওয়া, এরকম কোনো কাজ আশা করছি হবে না, কারণ গত 10 মাসে সেটা হয় নাই। জি, মানে সেটাই। তাহলে গণমাধ্যম আসলে মানে করবে কিনা এটা একটা কথা, আর করলেই আসলে তার মানে প্রভাব কি হবে, ইমপ্লিকেশন, সেটাও একটা জানবার ছিল। যে এখানে এখন একটা জায়গা অস্পষ্ট জায়গা হয়তো আছে। ডেভিড বার্গম্যান তিনি আরো একটু ওই লেখাতেই লিখছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো সবচেয়ে বেশি এসেছে তার মধ্যে একটি হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে অস্বীকার করা। এটি অবশ্যই সত্য, অথচ এখন সংস্কারপন্থী হিসেবে পরিচিত অন্তর্বর্তী সরকার সেই একই ভুল করতে যাচ্ছে। লাখ লাখ নাগরিকের জন্য কোনো অর্থবহ রাজনৈতিক বিকল্পহীন একটি জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? কিভাবে মানে অগ্রসর হচ্ছে না কেন? মানে আমরা দেখতেছি যে নির্বাচনের তো একটা পরিচ্ছন্ন সময় বলে দেওয়া আছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবে। নির্বাচন কমিশনকে বলে দেওয়া আছে ডিসেম্বরের প্রস্তুতি নিয়ে আপনারা কাজ করেন। সকল আর্ম ফোর্সেস থেকে শুরু করে ল এনফোর্সমেন্ট এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সি সবাইকে বলে দেওয়া আছে যে ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে, বাজেট দিতে বলা হয়েছে। ভোটার হালনাগাদ কাজ চলছে। মানে এটা কোথায় আটকে আছে? কোথায়? মানে ডেভিড বার্গম্যান বলছেন অর্থবহ রাজনৈতিক বিকল্পহীন একটি জাতীয় নির্বাচন। বিকল্পহীন, যেমন 24-এর নির্বাচনে দেখেছি বিকল্পহীন, সব আমি আর ডামি আসলে ছিল। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বা জাতীয় পার্টির আওয়ামী লীগ বা অন্য দলের আওয়ামী লীগ, এরভাবে করে হয়েছে নির্বাচনটা। হয়তো বা সেরকম কিছু, মানে অর্থবহ রাজনৈতিক বিকল্পহীন বলতে আপনি ধরেন বাংলাদেশে যেহেতু একটা দ্বিদলীয় রাজনৈতিক কালচার ছিল এবং আওয়ামী লীগ যেহেতু রাজনীতিতে নাই এবং ধারণা করছে নির্বাচনেও সে খুব মিনিংফুল পার্টিসিপেশন করতে পারবে না, তাহলে দিন শেষে কি হবে? বিএনপি এত বড় দল, বিএনপির পরে আপনি 10 পর্যন্ত গুনবার মতো আর কোনো দল নাই। বিএনপি ছাড়া সকল দল মিলেও 100 আসনে কম্পিট করতে পারবে বলে আমি ধারণা করছি না। তাহলে বিএনপির একটা সম্ভাবনা আছে আপনি 250 থেকে শুরু করে 270-80 পর্যন্ত সিট গার্নার করে নেওয়া। এইটা হচ্ছে গণতন্ত্রের জন্য একটা হুমকি হয়ে যাবে আমাদের, যে আমরা একটা সিরিয়াস কম্পিটিটিভ ডেমোক্রেসি চাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে বিএনপির বিকল্পটা আপনি কিভাবে তৈরি করবেন? এটা দোকানে কিনতে পাওয়া যায় না তো, যে আপনার 2টা আইসক্রিম আছে এই কোম্পানির, আমি অন্য কোম্পানির 2টা আইসক্রিম কিনে নিয়ে আসলাম। আপনি বাজারে গেলেন, বাজারে এই মার্কেটের দোকান করলেন না, সদাই করলেন না, অন্য দোকানে গেলেন। আপনি এই বিল্ডিং এ ভাড়া থাকবেন না, আপনি ওই বিল্ডিং এ গেলেন। পলিটিক্যাল প্রসেসে বিকল্প আকারে হাজির হইতে তো সময় লাগে আসলে। অতএব সেই জায়গাতে হচ্ছে অর্থবহ নির্বাচন, অর্থবহ প্রতিদ্বন্দ্বিতার মানে এটা না যে আওয়ামী লীগকে বিএনপির বিকল্প আকারে মাঠে রাখা, বরং হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির মধ্য থেকে বিকল্প সময়ের ব্যবধানে গ্রো করবে। এটাই হচ্ছে একটা অর্গানিক প্রসেস। এই জন্য ডেভিড বার্গম্যান যদি ওইটা বুঝাইতে চান যে আওয়ামী লীগকে মাঠে রেখে একটা অর্থবহ নির্বাচন করতে হবে, সেটার সাথে আমি একমত না। কিন্তু মানে এই ব্যাপারটা আন্তর্জাতিক মহল কিভাবে দেখলো? ধরেন যুক্তরাষ্ট্র সেটিকে খুব ভালোভাবে দেখলো, বা সেটি মনে হলো না। তাদের যে ব্রিফিং, সেখানে যেটি প্রশ্নের উত্তরে বললো, বা মানে আরো যেই আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো টুকটাক খুব বেশি খুব মনে হয়নি, কিন্তু যা আসে তাতে কি খুব প্রতিক্রিয়াগুলো। জি,
আমি সিরিয়াস প্রতিক্রিয়া কোনো জায়গা থেকে দেখি নাই। এটা সাসপেন্ড করবার জন্য করার কারণে জাতিসংঘ, কমনওয়েলথ, তারপরে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমাদের ডোনার কান্ট্রি যারা আছে, যারা অংশীজন আছে, ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন, তারা খুব সিরিয়াস কনসার্ন কেউ করেছেন বলে আমার কাছে মনে হয়নি। মানে এই বিকল্পহীন, মানে অর্থবহ বিকল্পহীন নির্বাচন করলেও সেটি প্রশ্নবিদ্ধ হবে না, এই কারণে কোনোভাবে প্রশ্নবিদ্ধ হবে না বলে আপনি মনে করেন? তৈরি হবে, একটা বিকল্প তৈরি হবে। প্রশ্ন হচ্ছে যে এই অর্থবহ বিকল্পটা কি আগে ছিল আসলে আমাদের কাছে? আওয়ামী লীগ যখন ভোটে জিতে আসছে বলে ধারণা করা হচ্ছে, যেটার মধ্য দিয়ে তারা একদলীয় শাসন কায়েম করেছে, ওটা কি আসলে অর্থবহ বিকল্প ছিল কিনা? প্রশ্ন হচ্ছে যে আপনার খুব মৌলিক পরিবর্তন যদি তৃণমূলে করা না যায়, শুধু দল আকারে হাজির থাকলেই রাষ্ট্রে অর্থবহ পরিবর্তন হয় না। আমরা 3টা নির্বাচন করলাম, অত বিকল্প ছিল, আওয়ামী লীগকে ভোট দিবে বা বিএনপি কে ভোট দিবে বা যারা অন্য কোনো দল, জাতীয় পার্টি, জামাত, তারা তো ছিল একটা সময় পর্যন্ত। মানে এটা হলো এরকম একটা তর্কের ব্যাপার যে আপনি কি হাতির ঝিলের ময়লা পানি খাবেন না বাসার সামনের ড্রেন থেকে পানি দেবো? মানে অবস্থাটা হচ্ছে রাষ্ট্রের কাছে কখনোই হাতির ঝিলেরই ময়লা পানি খেতে হবে, এখন হচ্ছে আমার এখন অপশন হচ্ছে যে আমাকে এখন ওয়াসার পানি খুঁজতে হবে। সমাধান এইটা না যে আমি এখন সুয়ারেজের পানি এনে মানুষকে খাওয়াবো। আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে যে বাংলাদেশে এখন ওয়াসার পানির সংকট আছে, এই পলিটিক্সটা আমার দরকার। ইয়াংরা সেইটা কি বলছে, নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এবং সেটা একটা অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে হইতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু এই নয়া বন্দোবস্ত তো আবার এটাও বলছে যে নয়া বন্দোবস্ত করতে গেলে জামানত 85% বাজেয়াপ্ত হয়ে যাবে। নয়া বন্দোবস্তের তো কিছু হচ্ছে না, কি হচ্ছে নয়া বন্দোবস্ত? নয়া বন্দোবস্ত যে আলাপ হচ্ছে, তর্ক হচ্ছে, আমরা কথা বলছি, দেশের মানুষ খুব লাইভলি কনভারসেশন করছে কি হওয়া উচিত উচিত না রাষ্ট্রের ব্যাপারে। আপনি অনলাইনে গেলে দেখবেন তরুণদের ভিতরে যে উচ্ছ্বাস, এবং এটা আপনি ইমিডিয়েটলি বুঝবেন না। একটা রাষ্ট্রের পরিবর্তনের যে অর্গানিক প্রসেস, সেটা লম্বা সময় নেয়। এই লম্বা সময় নেওয়াটার মধ্য দিয়ে হচ্ছে যেটা হলো আপনার বাচ্চাটা বড় হওয়ার মতো একটা ব্যাপার। আপনার বাচ্চাটা যে প্রতিদিন বড় হচ্ছে, আপনি কি গুনতে পারেন গতকালকে থেকে আজকে আধা ইঞ্চি বড় হয়ে গেছে? টের পাইছেন কখনো? টের পান নাই কিন্তু, অথচ সে কিন্তু আপনার পাশে ঘুমায়। তাহলে একটা মানুষ আপনার সাথে সারাদিন শুয়ে থাকে, কিন্তু আপনি টের পাচ্ছেন না সে বড় হয়ে গেছে। আসলে বড় হচ্ছে নাকি রোগে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, মানে আমি ওই কথাটা বলছি যে রাষ্ট্রের পরিবর্তন, সেটা নিয়ে একটু প্রশ্ন করেন। আমরা তো বুঝতে পারছি না, যেহেতু আপনি বলছেন বুঝতে কি পারছেন, আসলে পারছি না, এজন্য এত সব প্রশ্ন। নতুন বন্দোবস্তের মধ্যে যদি দেখি, তরুণদের মধ্যে আসিফ মাহমুদের এপিএস 100 কোটি টাকা নিয়ে লোপাট করে যাচ্ছেন, সেটা নিয়ে ব্যাপার হচ্ছে। বিএনপি বলছে যে 90,000 কোটি টাকা নাকি এই সরকারের আমলে পাচার হয়ে গেছে। মানে এই অভিযোগগুলো তো আসছে, তাহলে বন্দোবস্তটা পরিবর্তন কোথায়? এই অভিযোগগুলো আগে আসতো, হয়তো সংখ্যাটা আরো বড় হতো। একটা বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদের এপিএসসি তো গণ অভ্যুত্থানের একমাত্র তরুণ না, এখানে কোটির কোটি তরুণ অংশগ্রহণ করেছে বিভিন্ন ফর্মে। কয়জন চুরি করছে, কয়জন ডাকাতি করছে? কোটি কোটি তরুণের তো ডাকাতি করার জায়গাই নাই। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটা খুব কম। যারা ক্ষমতায় সেই ডাকাতি করার সুযোগ পাবে। ক্ষমতা যারা আছে তারাও করছে না, সবাই করছে না। প্রশ্ন হচ্ছে যে আমরা বিচারের মুখোমুখি করছি কিনা। মানে আপনি রাষ্ট্রের দায়িত্ব যাকে দিচ্ছেন তারা সবাই ফেরেশতা থাকবে, এটা ধারণা করার সুযোগ নাই। প্রতি রাষ্ট্রেই ফেরেশতারা কয়েকদিন পরে ইবলিসে পরিণত হয়। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ইবলিস হওয়ার পরে তাকে আপনি জবাবদিহিতার আওতায় আনতে পারছেন কিনা, তাকে বিচার করছেন কিনা। এবং ইতিমধ্যে আপনার দেখলাম যে ফারহান এবং মুআজ্জম দুজন যাদেরকে ডিসমিস করা হয়েছে কাইন্ড অফ, তাদের ব্যাপারে কিন্তু দুদকে অভিযোগ দেওয়া হয়েছে, এবং একটা বিচারিক প্রক্রিয়া আমরাও দাবি করেছি যে তদন্ত সাপেক্ষে তাদের ব্যাপারে সিরিয়াস বিচার করা হোক। কারণ তারা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল 2টা চুরির অভিযোগ না, তারা গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে পর্যন্ত চুরি করে ফেলেছে, যদি এই কথাটা সত্য হয়ে থাকে। অতএব এটা সিরিয়াস এলিগেশন, এবং আমি নিজেও পাবলিক ফোরামে বহুবার দাবি করেছি তদন্ত সাপেক্ষে দুদকের সিরিয়াস বিচারের উদ্যোগ নেওয়া দরকার। মানে এই তরুণদের মধ্যে স্বচ্ছতার ঘাটতি যখন দেখা যায়, তখনই আসলে মানে বারবার প্রশ্নটা ওঠে, নতুন বন্দোবস্তটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন তার পেছনে। সেটি নিয়ে আরো আলোচনার জায়গা সামনে থাকবে। মোটামুটি আমার আলোচনার একটা ইতি টানার মতো জায়গায় চলে আসছে। আপনার একটা শেষ প্রশ্ন শুধু করি, যে এখন জানতে পারছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে, এখন বলা হচ্ছে 30শে জুনের মধ্যে এটা ডেডলাইন। মানে এই কয় মাসের মধ্যে কি এমন হবে, মানে কেন জুন সময়টাকে বলা হচ্ছে? মানে সমস্যাটা কোথায়? ধরেন আপনাকে আমি ওটা জিজ্ঞাসা করছি, কেন? মানে এটাই তো বলতে আমি পরের ডিসেম্বর না, 26শে ডিসেম্বর না, বা কেন আগের ডিসেম্বরেই না? এই 6 মাসটা এক্সট্রা করার কারণ কি? যেটা যেহেতু একটা ডেডলাইন দিয়েছে যে আপনাকে আমি অমুক দিন খাওয়াবো, একটা ডেডলাইন দিলাম, ভাই আগামী সপ্তাহে আপনাকে খাওয়াবো,
আমার পরে যদি দাওয়াত দেওয়ার পর যদি আপনি বলেন যে সোমবারে না বুধবারে বৃহস্পতিবারে না কেন, মানে আগের দিন করলে কি সমস্যা, তো ব্রেকফাস্ট না কেন, তো লাঞ্চ কেন, তো ডিনার কেন, মানে আমি আননেসেসারি এই বিষয়গুলোতে কোনো রিজন খুঁজে পাচ্ছি না। এটা তো দাওয়াত না কারণ ব্যারিস্টার ফুয়াদ, এটা হচ্ছে একদম দাবি হতে হবে। দাওয়াত তো আর দাবি করে পাওয়া যাবে না, এটা তো দাবি যে এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, এই দাবিটা তো আছে। সেখানে এই জন্যই প্রশ্ন না, আসছে যে তাহলে কেন এর মধ্যে না কেন এর মধ্যে, কেন এই সময়টা কেন দরকার? এটা দাবি অলরেডি প্রস্তাব করে করে রাখা হয়েছে। এটা ব্যাপারটা তো এরকম না যে আমরা দাবি করবার কারণে এটা বলা হয়েছে। প্রফেসর ইউনূস তো ভলান্টারিলি গত বছর সেপ্টেম্বরে এই কথাটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন হবে। এটা তো দাবির প্রেক্ষিতে বলা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে জুলাইতে ঐক্যমত কমিশন একটা রোডম্যাপ দেবেন যে কোন কোন বিষয়ে আমরা সবাই মোটামুটি একমত হতে পেরেছি, কোন কোন বিষয়ে একমত হতে পারি নাই। এই ঐক্যমতের ভিত্তিতে কোন কোন কাজগুলো আমরা করব এবং করব না, এর উপরে সম্ভবত ধারণা করছি নির্বাচনের তারিখটা চলে আসবে আর কি। বাট আমি পার্সোনালি যত উপদেষ্টাদের সাথে কথা বলেছি, কাউকেই দেখলাম না যে বিয়ন্ড জুন ন্যূনতম ক্ষমতায় থাকার ইন্টারেস্ট আছে। তারা অলরেডি যথেষ্ট ক্লান্ত মনে হয়েছে, এবং এমনও হতে পারে যে এই বিব্রত করা যদি কন্টিনিউ করে, প্রফেসর ইউনূসকে যদি কালেকটিভলি সবাই বিব্রত করে, সরকারের ভিতরে আমলারা, সামরিক কর্মকর্তারা, উনি দায়িত্ব ছেড়ে দেবেন। উনি যে টাইপের লোক, উনি এই দায়িত্ব এই বয়সে রাখবেন বলে মনে হচ্ছে না। জি ব্যারিস্টার ফুয়াদ, অনেক ধন্যবাদ। কিন্তু এই বিষয়টা আবার বিশ্বাস করতে পারছে না বিএনপির জায়গা থেকে। ওই যে গয়েশ্বরচন্দ্র রায়ের যে কথাটা শুরু করলাম যে দেহত্যাগ করলেও পদত্যাগ করবেন না, এরকম একটা ব্যাপার অনেকের মধ্যেই আছে। দেখা যাক সামনের দিনে কি হয়, নিশ্চয়ই সামনের দিনে আপনাকেও পাবো আলোচনার জন্য। আর ওই সুপ্রিম কোর্টের রেফারেন্সে সেই নথিটা পাওয়া গেল কিনা, পেলে নিশ্চয়ই আপনি আমাকে জানাবেন। আরো অনেক কিছুই সামনে হয়তো আপনার কাছ থেকে জানতে পারবো। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, অনেকটা সময় দিয়েছেন আমাকে, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।